নমস্কার। বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। আপনারা জানেন যে সম্প্রতি শেষ হলো বিহারের নির্বাচন, আর সেই নির্বাচনী ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং দেখা গেছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে এনডিএ সরকার গঠন করেছে। কিন্তু রাজনৈতিক যে বিশ্লেষক যারা, তারা দেখেছেন এই ফলাফলের পরে যে বিহারের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সংখ্যালঘু ভোট কাটাকাটিতে এনডিএ খুব সুবিধে জায়গায় নাকি পৌঁছেছে। তো এই বাংলাতেও আগামী বছর 2021 নতুন বছর আসছে, তারপরেই নির্বাচনের কাঠি তো ইতিমধ্যে বেজে গেছে, দামামা বেজে গেছে। তো পশ্চিমবঙ্গ যদি দেখা যায় যে শতাংশের হিসেবে প্রায় 30% সংখ্যালঘু ভোটার রয়েছে। ফলে বাংলার রাজনীতিতে এই সংখ্যালঘু ভোটারদের গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। ভোট এলে আরো বেশি করেই সেটা বোঝা যায়। রাজনৈতিক বিভিন্ন যে দল, তাদের কর্মকাণ্ড সকলেই সংখ্যালঘু মানুষের কাছে আমি তোমাদেরই লোক, এইটা প্রমাণে ব্যস্ত হয়ে পড়ছে। ইতিমধ্যে আপনারা শুরু হয়ে গেছে, যেহেতু ভোটের কাঠি দামামা বেজে গেছে। কিন্তু এই ভোট রাজনীতির ফাঁকে এই সংখ্যালঘু মানুষদের উন্নতির দিকে কতটা নজর দিয়েছে আর কি অবস্থা রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলা বলছি চ্যানেলে। আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ এবং সাংবাদিক অরূপ কালী। আমরা তিনজনকে আমাদের বাংলা বলছে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি প্রথম রাজাদার কাছে আসছি আজকে। রাজাদা, এই 30% সংখ্যালঘু ভোটার এবং এদের নিয়েই ভোটের সময় যে রাজনৈতিক দলের যে টানাটানি, তো কি মনে হচ্ছে এবারে সামনের বছরে আমাদের নির্বাচন বাংলায়? হ্যাঁ, দেখুন, 2011 সালের যে সেন্সাস হয়েছিল তাতে বলছে 27.1% ছিল মুসলমান সম্প্রদায়ের। আর তারপরে তো ভোটারের মানে অনেক পরিবর্তন ঘটেছে। এখন সেটা 30% হয়ে গেছে কিনা জানি না, বেশি হতে পারে সেটা। যাই হোক, তো মানে মোটামুটি 1/3 কাছাকাছি। আপনি যেটা বলছেন একেবারেই, আসামের পরেই, আপনি জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ বাদ দিলে আসামের পরেই কিন্তু আমাদের এখানকার স্থান রয়েছে মুসলিম পপুলেশনের দিক থেকে। এখন আপনি যে কথাটা বললেন, বিহার নির্বাচনে মিম এসে হাজির হওয়াতে বিশেষ করে 5টা আসন পেয়েছে। সীমাঞ্চল এলাকাতে ওরা খুব ভালো ফাইট দিয়েছে, অপোজিশন ভোট ভাগ হয়েছে। আবার এটাও সত্যি কথা, এলজেপি তারাও প্রতিদ্বন্দ্বিতা এসে যাওয়াতে সেখানেও কিন্তু বিজেপির অসুবিধা হয়েছে। এলজেপি যদি এনডিএর পার্টনার থাকতো হয়তো 150টা আসন আসতে পারতো। আজকের আমরা সেই বিতর্কে নেই। আমাদের বিতর্ক হচ্ছে বাংলা, এবং বাংলা বলছে, বাংলা জানতে চায় যে কি হতে চলেছে সংখ্যালঘু ভোট। এটাই যখন আমাদের কাছে প্রশ্ন। এখন হ্যাঁ, ঠিকই, মানে আপনি খুব সুন্দর সূচনা করলেন। তো দু একটা কথা বলে দিই। এখানে বিমলদা আছেন, অরূপদা আছেন, এরা বিশেষজ্ঞ মানুষ। আমি 2-4টে কথা প্রথমে যেটা বলতে চাইছি যে 27.1% মানুষ মুসলমান ছিলেন। আবার যে স্ট্রাকচার কমিটি, রাজেন্দ্র স্ট্রাকচার যে কমিটি হয়েছিল পার্লামেন্টে, ভারতীয় সংসদ যাকে নিযুক্ত করেছিল, তারা বলেছিল যে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে মাত্র 2.1% মুসলমান সরকারি চাকরিতে আছে। যদিও স্ট্রাকচার কমিটির রিপোর্ট এটাও বলেছিল যে বহু ডিপার্টমেন্টকে বারবার চিঠি লিখেও জানা যায়নি কতজন লোক সেখানে কাজ করে বা কতজন মুসলমান সম্প্রদায়ের আছে। এটা কিন্তু একটা দিক, এটা খেয়াল রাখতে হবে। স্ট্রাকচার কমিটির পরেও আমরা দেখেছিলাম অমিতাভ কুণ্ডু, জেএনইউর একজন অধ্যাপক, তার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। কিন্তু সেটাও মানে সংখ্যালঘুদের ভারতবর্ষের নানান জায়গায় কথা বলবো, পশ্চিমবঙ্গ নিয়ে তারা কোনো কথা এভাবে লাস্ট যে রিপোর্ট একটা পাওয়া গেল, অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেল যে পশ্চিমবঙ্গের যে ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, তারা স্টাফ সেন্সাস রিপোর্ট করেছে 2013-14 আর 14-15। তারপরে আর কেন করেনি আমি কিছুই জানি না, এটা আমি বুঝতে পারিনি। এই স্টাফ সেন্সাস রিপোর্ট 2014-15 লাস্ট যেটা রয়েছে, সেখানে বলছে সরকারি চাকরিতে 5.73% মুসলমান রয়ে গেছে। অর্থাৎ মুসলমানরা সরকারি চাকরিতে উপেক্ষিত।
আচ্ছা, কমিটি যেমন বলেছিল যে বামফ্রন্টের সময় দেখা গেছে যেভাবে মুসলমান উপেক্ষিত রয়েছে, আমরা দেখতে পাচ্ছি গত 10 বছরও সেভাবে তারা কিন্তু সুযোগ পায়নি। এবং অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্ট তারাও এই নিয়ে তারা একটা গবেষণা করেছিল, নাম্বার পার্সেন্টেজ দিয়েছিল বলে আমার মনে পড়ছে না। স্ট্যাটাস অফ মুসলিমস ইন ওয়েস্ট বেঙ্গল, এই রিপোর্ট তারা 2014 সালে একটা স্টাডি করেছিল, সেখানেও বলছে মুসলমানদের অবস্থা খুবই খারাপ। এইটা যখন পশ্চিমবঙ্গের অবস্থা, একই সময় দেখা যাচ্ছে ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের যিনি মন্ত্রী, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি, তিনি বলছেন 6 ফেব্রুয়ারি 2017 সালে উনি পার্লামেন্টকে জানাচ্ছেন 2014 সালে সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারি চাকরিতে মুসলমানের অনুপাত ছিল 5.3%, এবং সেটা ওই 17 সালের গোড়ায় গিয়ে দাঁড়ায় 9.9%, 10%। মানে কেন্দ্রীয় সরকারি চাকরিতে মুসলমান চাকরিটা কিন্তু বেড়েছে, এটা কিন্তু উনি পার্লামেন্টে জানিয়েছেন। এখন এই অবস্থায় দাঁড়িয়ে যখন নির্বাচন আসছে এবং স্বাভাবিকভাবেই ইউথ পপুলেশন, সে হিন্দু হোক, মুসলমান হোক বা অন্য ধর্মেরই হোক, সবাই চাকরি চাইবে। এখন পশ্চিমবঙ্গে কতটা চাকরি হচ্ছে এটাও সত্যি কথা। ওবিসি এ এবং ওবিসি বি এই নামে আমরা দেখেছি যে আদার ব্যাকওয়ার্ড কমিউনিটি বা যেটা তৈরি করে সেখানে কিছু সংরক্ষণের ব্যবস্থা আছে মুসলমানদের জন্য 10%, এবং অন্য ওবিসি সম্পত্তি সেটাও যে মুসলমানরা নানানভাবে আসতে পারে সেখানেও 7% রিজার্ভেশন করা হলো। সত্যি তারা রিজার্ভেশনের পুরো সুযোগ পেয়েছেন কিনা এখনো আমরা জানি না। তবে 2021 নিঃসন্দেহে মুসলমানরা বঞ্চিত কতটা আছেন এবং তাদের কথা যারা বলছেন তারা কতটা তাদের বঞ্চনার কথা তুলে ধরবেন এবং যারা শাসনে ছিলেন কতটা দিতে পেরেছেন, এই প্রশ্ন কিন্তু 2021 আসছে। হ্যাঁ, আমি এই জায়গা থেকে বিমলদাকে বলবো যে 2021 যে সত্যি সংখ্যালঘু মানুষের কতটা উন্নয়ন বা উন্নতি হয়েছে সেটা আছে। বিমলদা, এই যে বিহারের ইলেকশন হলো, সেখানে দেখা গেল এই যে মিম যে 5টা আসন লাভ করেছে, তো 2021 পশ্চিমবঙ্গ তারা বলছে যে তারা এখানে নির্বাচনে লড়বে। তো তারা যদি নির্বাচনে লড়ে তাহলে পশ্চিমবঙ্গে কি হতে পারে? দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে সংখ্যালঘু বিশেষত মুসলিমদের কথাই মূলত রাজাগোপাল দা নানা তথ্য দিয়ে বলেছেন। তারা কত পার্সেন্ট চাকরি, রাজ্য, কেন্দ্র, স্ট্রাকচার কমিটির রিপোর্ট উনি ডিটেল আলোচনা করেছেন। আমি আবার একই আলোচনায় যাব না, আমি বরং সংখ্যালঘুদের যে ভোটিং বিহেভিয়ার বা নির্বাচনী আচরণ সেইটা একটু আলোচনা করতে পারি। তাহলে কিন্তু আগামী 2021 লোকসভা নির্বাচনে এরা যে শাসক দল সংখ্যালঘু ভোট কতখানি পেতে পারে বা তাদের দিকে কতখানি যেতে পারে বা সেটা ভাগ হবে কিনা, সেই আলোচনা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে সংখ্যালঘুদের ভোটিং বিহেভিয়ার এবং এদেশে রাজ্যেও সংখ্যাগুরু হিন্দুদের ভোটিং বিহেভিয়ারের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে যে সংখ্যালঘু ভোটিং বিহেভিয়ার ইউজুয়ালি যেটা দেখি আমরা, এক ধরনের এন ব্লক ভোটিং এর মানে টেন্ডেন্সি কিন্তু সংখ্যালঘুদের মধ্যে থাকে। অর্থাৎ তারা যেহেতু সংখ্যালঘুদের মধ্যে কোথাও একটা ক্রাইসিস থাকে, সংখ্যাগুরুর দ্বারা অনেক বেশি তারা হয়তো মানে আউট নাম্বার্ড হয়ে যাবার ক্রাইসিস, তারা সবসময় ভয় পায় যে এরা সংখ্যাগুরুরা হয়তো সমস্ত সুবিধা পাচ্ছে, আমরা পাচ্ছি না। এবং যেহেতু রাজ্যটা মানে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এবং ভাগ হওয়ার আগে এবং পরে বেশ কিছু ভয়াবহ দাঙ্গার সাক্ষী থাকতে হয়েছিল এই অঞ্চলকে, তৎকালীন পূর্ব পাকিস্তান এবং এখনকার পশ্চিম বাংলা, 1946-এর দাঙ্গা বা তার পরবর্তীকালে 1964 বা তারও পরবর্তীকালে পূর্ব পাকিস্তানে যে ভয়ঙ্কর দাঙ্গাগুলো হয়েছিল, ফলে এই দাঙ্গার যে স্মৃতি সেটা কিন্তু মানুষের মধ্যে চট করে চলে যাবার নয়। ফলে সংখ্যালঘু ভোটিংটা এখানে ইউজুয়ালি দেখা যায় যে বিশেষ ওরা দেখে যে ওদের ক্রাইসিস যেখানে যে জায়গা থেকে আসবে ওরা তাদেরকে একটু অ্যাভয়েড করে। যেরকম ধরা যাক, তারা কেন ইউজুয়ালি, আমি আবার বলছি ইউজুয়ালি, সংখ্যালঘুদের মধ্যে কিন্তু অনেকটা চেতনা ফিরছে, তাদের মধ্যে একটা শিক্ষিত অংশ তৈরি হচ্ছে, শিক্ষিত মধ্যবিত্ত অংশ, তাদের ভোটিং বিহেভিয়ার ধীরে ধীরে বদলাচ্ছে। কিন্তু সংখ্যালঘুদের একটা বেশ ভালো অংশ তারা কিন্তু ইউজুয়ালি ভারতীয় জনতা পার্টিকে অ্যাভয়েড করে কিন্তু বাস্তব অ্যাভয়েড করে। তার কারণ তারা মনে করে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ববাদী।
তাদের হিন্দুত্ববাদী ভাবনা কোথাও তারা মনে করে তাদের মানে ঠিক তাদের সঙ্গে মেলে না, ফলে তারা একটু দূরে থাকে। এক। দ্বিতীয় নম্বর, আমাদের দেশে সংখ্যালঘুদের একটা খুব লাকি তারা, যেটা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ক্ষেত্রে অতটা হয় না। এখানে বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু সংখ্যালঘুর পাশে দাঁড়ানোটা তাদের একটা ইলেকশন এজেন্ডা করে নেয়। এরকম ধরুন একটা কথা বলি, এ রাজ্যে সংখ্যালঘু, বিশেষত মুসলিমদের, সংখ্যালঘু বলতে আমি মূলত মুসলিমদের কথা বলছি, কারণ এ রাজ্যে খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়দের উন্নয়নটা কিন্তু অনেক বেশি হয়েছে, অনেক ভালো হয়েছে, তারা অনেক অগ্রসর। মূলত চিন্তা হয় রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের নিয়ে, তাদেরই উন্নয়ন নিয়ে একটা সমস্যা আছে, প্রশ্নও আছে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তখন কিন্তু সংখ্যালঘু উন্নয়ন বা সরকারি চাকরিতে সংখ্যালঘুদের যে রিপ্রেজেন্টেশন, সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। বামফ্রন্ট আমলে সংখ্যালঘুদের অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়। সাচার কমিটির রিপোর্টের উল্লেখ একটু আগে রাজাগোপাল দা করলেন, আমি আবার উল্লেখে যাচ্ছি না, কিন্তু এটা ঠিকই যে 2011-10-11-তে যখন 9 থেকেই শুরু হয়ে গিয়েছিল, তৎকালীন বামেদের বিরুদ্ধে যে লড়াইটা তৃণমূল কংগ্রেসের বা বিরোধীদের, সেখানে একটা অভিযোগ ছিল যে সাচার কমিটির রিপোর্ট সত্যিটা দেখিয়ে দিয়েছে এ রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি। কিন্তু দীর্ঘ 34 বছর এ রাজ্যে বামফ্রন্ট নিজেকে সংখ্যালঘুদের রক্ষাকর্তা, ধর্মনিরপেক্ষতার রক্ষক হিসেবে কিন্তু প্রজেক্ট করে গেছে। 1992 সালে বা তার আগে যখন 1984 সালে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড ঘটলো, তখন শিখ সম্প্রদায়ের সঙ্গে একটা এখানে গোলমাল হয়েছিল, সেই সময় কিন্তু বামফ্রন্ট সংখ্যালঘুদের নিজেদের একটা রক্ষাকর্তা হিসেবেই প্রতিভাত করেছিল, এবং আলটিমেটলি সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তারা কিন্তু পেত। কিন্তু মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘুদের একটা বড় অংশ আবার কংগ্রেসকে ভোট দিত, কারণ মুর্শিদাবাদে যখন অধীর চৌধুরীর উত্থান ঘটলো, ধীরে ধীরে সংখ্যালঘুদের কাছে তিনি একটা গুরুত্বপূর্ণ ফিগার হয়ে উঠলেন। আর মালদাতে গনি খান চৌধুরী বা তার ফলে তার পরিবারের একটা প্রভাব কিন্তু সংখ্যালঘুদের উপরে ছিল। ফলে সংখ্যালঘুরা যেখানে দেখে ভোট দিয়েছে, সেটা এন ব্লক ভোট দিয়ে দিয়েছে, এবং তাদের ভাষায় হিন্দুত্ববাদের ধারক এবং বাহক ভারতীয় জনতা পার্টি থেকে তারা অনেকেই একটু দূরে থাকে। এই হচ্ছে ভোটিং বিহেভিয়ার। না, এবারে কি হতে পারে? দেখুন, বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু সংখ্যালঘু ভোটের উপর অনেকটাই নির্ভর করে আছে। এখানে সংখ্যালঘু ভোট কত আমি জানি না, কিন্তু গত 2011 সেন্সাস অনুযায়ী 27.1%, অন্তত তার চেয়ে কমে যায়নি, 27-28 এরকম কিছু একটা হবে। তো এইরকম 28 বা 29 বা 30 যেই সংখ্যাই হোক না কেন, 1/3 একটু কম বা কাছাকাছি একটা ভোট, সেটা যদি একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের দিকে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস অবশ্যই নির্বাচন একটা সুবিধাজনক জায়গা থেকে শুরু করবে, এবং যার জন্যই বর্তমান শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব বারবার নিজেদের সংখ্যালঘু রক্ষাকর্তা, ধর্ম নিরপেক্ষতা, এই কনসেপ্ট গুলো বারবার আনেন। এবং এই কথাটা তো পাবলিক ডোমেইনেই আছে, এটা আমি উল্লেখ করলে ভুল হবে না, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। এই কথাটা আমরা কেউ বলিনি, এটা সর্বোচ্চ নেতৃত্ব থেকেই এসেছে। ফলে তারা সংখ্যালঘু উন্নয়নের মাধ্যমে সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে আছেন, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সেই যে আমি প্রথমেই বলেছিলাম, এক ধরনের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আছে সংখ্যালঘুদের মধ্যে। তারা সবসময় আতঙ্কে থাকে যে তাদের অস্তিত্ব কিছুটা সংকটের মধ্যে পড়তে পারে। ফলে হয় কি, যারা সংখ্যালঘুদের নিয়েই রাজনীতি করে, অনেক সময় তাদের দিকে চলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। যার জন্য দেখবেন এখানে ফুরফুরা শরীফের তহা সিদ্দিকির দিকে বহু সংখ্যালঘু কিন্তু থাকেন, এবং তিনি ইউজুয়ালি যেটা ডিক্টেট করেন, সংখ্যালঘুরা সেই দিকে ভোট দেয়। ঠিক সেই রকম MIM যারা বিভিন্ন সংখ্যালঘু এলাকায়, তারা বিহারে এবারে পেয়েছে, হায়দ্রাবাদে তাদের বেশ শক্ত ঘাঁটি আছে। ফলে পশ্চিমবাংলা বিধানসভার বিভিন্ন আসনে তারা যদি লড়াই করে, পার্টিকুলারলি তার মানে লাগোয়া অঞ্চল উত্তর দিনাজপুর, তার একটু নিচে নেমে এলে মালদা, তার একটু নিচে নেমে এলে মুর্শিদাবাদ, আমি ম্যাপ অনুযায়ী ওপর নিচে কথাটা বলছি আর কি, এবং এদিকে বীরভূম, কিছুটা নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তরবঙ্গের ও কোচবিহার, এই অঞ্চলগুলোতে মিম যদি সত্যি প্রার্থী দিয়ে দেয়, এবং তারা যদি একটা সাইজেবল ভোট কেটে নেয়, এমনকি 2-3% ভোটও কেটে নেয়, তাহলে কিন্তু শাসক দলের পক্ষে মারাত্মক সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কারণ মুর্শিদাবাদ, মালদাতে কংগ্রেসের একটা ভালো ভোট আছে সংখ্যালঘুদের দিকে, বামফ্রন্টও একটা ভোট পায় সংখ্যালঘুদের ভোট। মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, এই অঞ্চলে সংখ্যালঘুদের উপর নির্ভর করে আছে তৃণমূল কংগ্রেস, এবং কিছুটা মুর্শিদাবাদ, মালদা। এই ভোটে যদি MIM ভাগ বসায়, তাহলে কিন্তু 2021টা তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা দুঃস্বপ্ন হয়ে যেতে পারে যদি এই ঘটনাগুলো ঘটে। এটাই কিন্তু মানে আগামী 2021-এর ভোটে সংখ্যালঘু ভোটিং বিহেভিয়ারের ফল এই দিকে যেতে পারে বলেই আমার মনে হচ্ছে। অরূপদা, এই জায়গা থেকে আসবে মিম
সেই সঙ্গে একদিকে হচ্ছে পীরজাদা তোহা সিদ্দিকী, এবং সেখানে এই পীরজাদা এখানে আরেকটা তার ভাইপো আব্বাস সিদ্দিকী, সেও ঘোষণা করেছে। তার সঙ্গে সম্প্রতি আমরা দেখছিলাম যে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে সভা করতে গিয়ে তার সঙ্গে একটা বিতর্ক তৈরি হয়েছে। তো আব্বাস সিদ্দিকী ঘোষণা করেছে নতুন দল গড়বে, ঘোষণা করবে। তো এই জায়গাটা থেকে আগামী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নজরে সংখ্যালঘু ভোট। বিপ্লব, রাজাদা বা বিমলদা যেটা বললো, তো তা আমরা যদি দেখি 2006 বা 2007 পর্যন্ত যে মুসলিমদের বিশেষ করে বামফ্রন্ট সরকারের প্রতি অটুট বিশ্বাস ছিল, কিন্তু একদিকে সাচার কমিটির রিপোর্ট, আর একটা ইস্যু তখন ছিল নন্দীগ্রাম এবং ভাঙড়ে কৃষিজীবী চলে যাওয়া। সেটা আর কি কৃষিজীবীর সঙ্গে জীবন জীবিকার সঙ্গে বেশিরভাগ মুসলিমদেরই তো সম্পর্ক থাকে। তো সেই জমি চলে যাওয়া তখন একটা বড় প্রচার হয়েছিল যে সংখ্যালঘুদের জমি চলে যাচ্ছে। সেই সাচার কমিটির রিপোর্ট এবং এই সংখ্যালঘুদের জমি চলে যাওয়া, এই দুটো বামেরা আর তাল রাখতে পারেনি। কিন্তু এরপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এলো বা তৃণমূল সরকার ক্ষমতায়, তখন সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী রাজাদা যেটা বললেন, এখানে ওবিসিদের নিয়ে আসা হলো, সংখ্যালঘুদের কোটায় ফেলা হলো। কিন্তু আরেকটা জায়গা, সেই জায়গাটা আমার মনে হয় সেটা গুলিয়ে গেল, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উন্নয়ন এবং এই একটা তো সরু লাইন, আমি কোনখানটায় উন্নয়ন করব, কতটা পর্যন্ত যাব, সেখানে তাদের ইকোনমিক সেক্টর, তাদের সোশ্যাল সেক্টর, তার এডুকেশনে কতটা করব না, তাদের আমি অনেক বেশি তোষণের রাস্তায় কম আয়াসে তাদের মন দখল করার চেষ্টা করব। আমি সবসময় প্রমাণ করার চেষ্টা করছি আমি তোমাদেরই লোক। ফলে সেটা করতে গিয়ে আমরা যদি দেখি যে প্রতিটি ট্রাস্টের যেটা রাজারা বললো, সেখানে রিপোর্টে উল্লেখ আছে যে সংখ্যা জীবনযাপনের কিন্তু বিশাল উন্নতি হয়নি। যে ধরো বেশিরভাগ 80% সংখ্যালঘু যারা, তাদের 5,000 টাকা হচ্ছে মান্থলি রোজগার, যেখানে যদি 5 জনের ফ্যামিলি থাকে তাহলে পভার্টি লাইনের কাছাকাছি আছে, তাদের বিশাল কোনো উন্নতি হয়নি। এবং সরকারি চাকরিতে 5.73% বলা হচ্ছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে আমি তোমাদেরই লোক, এটা প্রমাণ করতে গিয়ে সব জায়গায় সংখ্যালঘুদের যে কোনো মঞ্চে, শুধুমাত্র পলিটিক্যাল নেতারা নয়, বিভিন্ন জায়গায় নাগরিকরা উঠতে শুরু করলেন এবং সেখানে রাস্তাটা অনেক বেশি জায়গায় চলে যেতে লাগলেন। এবং যেহেতু তোষণের জায়গাটা অনেক বেশি চলে যেতে লাগলেন, ফলে এখানকার বঙ্গের ভোটটাও অনেক বেশি সেই অর্থে পোলারাইজ হয়ে গেল। এইবার উল্টো দিকে দেখো, এবার যেটা যেটা আপনি বলছিলেন যে এবার আব্বাস সিদ্দিকী এবং মিম এই দুজনই যদি, তাহলে আমি তো পোলারাইজেশনের একটা জায়গায় যাচ্ছি। আমি তো সবসময় বলছি যে আমি এইগুলো করেছি, আমি তোমার জন্য আরো বেশি করব, আমি থাকলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে অন্য বিরোধীরা বলে যে কিছু হওয়ার জন্য আর কি পুলিশের মামলা মোকদ্দমাও ঠিক করে হচ্ছে না, অন্যান্য বহু ছাড় পাচ্ছে। ফলে কতটা উন্নয়ন আর কতটা তোষণ, এই জায়গাটা আমার নয় কোনো জায়গায় সেই ভেদাভেদ উঠে গেছে। এবং এই যে তোষণের রাজনীতি, এই রাজনীতিতে একটা অপোজিট রাজনীতি আছে, সেই মানুষগুলো হয়তো কোথাও সংঘবদ্ধ হয়ে যাচ্ছে। এবং ভয়টা সেই জায়গা থেকেই। আমি যে জায়গায় আর কি তৃণমূল কংগ্রেস যে জায়গায় যতটা দেবে বলছে, স্বাভাবিকভাবেই মিম যারা এদের দিয়ে সংখ্যালঘুদের দিয়ে রাজনীতি করে, তারা অনেক ধাপ এগিয়ে বলবে। বাবা সিদ্দিকী সেও অনেক ধাপ এগিয়ে বলবে। সেই প্রতিযোগিতাটা কিন্তু বিপ্লব মারাত্মক। আমি কতটা দেবো উন্নয়নের বেলাতে না পারি, আমি আসার পরই বলে দিলাম 99% হয়ে গেল। সত্যি কি হলো? সত্যি কি লোকগুলো চাকরি পেলো? সত্যি কি লোকগুলো ইকোনমিক্যালি কোনো উন্নতি হলো? না, আমি যে রাস্তাটা দিলাম, অনেক সহজ রাস্তা দিলাম, যে সহজ রাস্তা নিতে গিয়ে আমি আদতে কি তাদের উপকার করলাম? এইটা নিজেদের সঙ্গে আমার মনে হয় তৃণমূলের লড়াইটা অনেকটা নিজেদেরই। এবং আব্বাস সিদ্দিক বা মিমকে হলে সেই জবাব তাদের দিতে হবে। রাজাদা, এবার এই জায়গাটায় আসছি যে আমরা যেটা বলছিলাম আর কি, তোহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, এদিকে হচ্ছে মিম, এই তিনটে পক্ষ এখন পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটার, সেটা তো আগামী যে ইলেকশন আসছে, এই ইলেকশনে এই তিনটে গতকাল আমরা দেখেছি অধীর চৌধুরী এবং আব্দুল মান্নান ফুরফুরা শরীফে গেছিলেন। তো সকলেই এখন ভোটের টানে তাদেরকে
সংখ্যালঘু মানুষকে নিজেদের দিকে টানার জন্য রয়েছে। তো বাম কংগ্রেসেরও কিন্তু একটা এই সংখ্যালঘু ভোটারদের উপর একটা অংশ প্রভাব আছে। কি মনে হচ্ছে এবারে যে মানে কি হতে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে এই ইকুয়েশনটা? হ্যাঁ দেখুন, মানে মোটামুটি ভাবে 2016 নির্বাচনে আমরা পরিষ্কার বলতে পারি যে সংখ্যালঘুদের বড় অংশ তৃণমূলের সঙ্গে ছিল, এটা পরিষ্কার। এবং 2019-এও কিছুটা ছিল, কিন্তু 2019-এও আমার যেটা মনে হয় একদিকে তো পোলারাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মুসলমানদের একটা অংশ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। যেমন ধরুন আমি বলি জঙ্গিপুর মানে একেবারে মুর্শিদাবাদের এলাকা, সেখানে 66% মুসলমান ভোটার আছেন বা জনসংখ্যার মানুষ আছেন। এখানে জঙ্গিপুরে বিজেপি প্রায় 3,17,000 ভোট পেয়েছিল। এবং মালদা উত্তর, মালদা দক্ষিণ দুটো জায়গায় যদি দেখেন সেখানেও কিন্তু বিজেপির ভোট কিন্তু তৃণমূলের থেকে অনেক বেশি। সুতরাং মানে মুসলমানরা যে সব জায়গাতেই, একটা তো আমি স্বীকার করি যে মুসলমান একটা যদি সংখ্যা বাড়তে থাকে হিন্দুদের মধ্যে একটা পোলারাইজেশন হয়, সেটা ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে যে এই যে ধরুন যে মুসলমানদের যে বিয়ের ব্যাপারে, বিধবাদের ব্যাপারে যেটা তালাক বিল, যেটা তালাক অ্যাক্ট যেটা তৈরি হয়েছে, মুসলমান মহিলাদের একটা সাইলেন্ট কিন্তু রেভলিউশন, সাইলেন্ট ভোটার যেটা মোদী বলছেন, সেটা কিন্তু মুসলমান ভোটারদের মধ্যে একটা অংশ থাকার কথা। সেটা যদি সঠিকভাবে যদি প্রার্থী চয়ন করে বিজেপি, তাহলে হয়তো তারাও মুসলমান ভোটের একটা অংশ আসতে পারে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে 2016 নির্বাচনে দেখুন, মানে বামেরাও ছিল, তৃণমূলও ছিল, মুসলমান ভোট কিছুটা বামেদের কাছে গেলে অধিকাংশটাই তৃণমূলের সঙ্গে ছিল। এবারে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফ্যাক্টর, অ্যান্টি ইনকামেন্সি আসার ফলেতে যে সম্ভাবনাটা রয়ে গেছে, মুসলমানদের একটা অংশ কিন্তু অন্য ছোটাছুটি করবেন। এখন মিম যদি আসে, উর্দুভাষীরা ওইদিকে যাওয়ার সম্ভাবনা আছে, আবার বাংলাভাষীরা আবার দেখা যাচ্ছে আব্বাস কি করবেন জানা যাচ্ছে না, আব্বাসের টাকা সে আবার বলছে যে ও বাজে ছেলে বা কিছু, এরকম প্রতিযোগিতা নানানভাবে শুরু হয়ে গেছে। তবে এইটা পরিষ্কার যে মুসলমান ভোট ভাগ হতে চলেছে। মানে আগে যেটা ছিল, আমি দেখুন মুসলমান পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখেছিলাম, মুসলমান ভোট কিন্তু তারা একটা মেইন স্ট্রিম পলিটিক্স এর সঙ্গেই ছিল, হ্যাঁ। কিন্তু এই মনে হচ্ছে এইবার ইতোহা সিদ্দিকী পরিবার থেকে যারা আসছে বা মিম আসছে, মুসলমানরা কিন্তু তাদের একটা নিজেদের দলের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেটা হলে যখন মুসলমান ঐক্যটা বাড়বে, আবার একই দিকে হিন্দু পোলারাইজেশন হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু মানে ব্যাপক থেকে যাবে। এবং যেদিকেই যাক না কেন, একটা কিন্তু শাসক দলের সংকট থেকে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার খুব একটা উপায় আছে বলে মনে হচ্ছে না। কেননা মানুষ দেখুন, ঠিক আছে মুসলমানদের ইমাম ভাতা দিয়েছি বলেই সব মুসলমান খুশি থাকতো না, তারা বলতে চাকরি কি দিয়েছে। সেই জায়গায় দেখা যাচ্ছে যে খুব একটা অ্যাচিভমেন্ট কিন্তু খুব একটা নেই। অন্য যে সমস্ত প্যারামিটার, নানান প্যারামিটার আসতে পারে, সেভাবেই সঠিক তথ্য আমাদের তুলনা মতো করার মতন জায়গা এই মুহূর্তে আমরা নেই। তবুও যে বলা যায় মুসলমান বংশীয়দেরকে অনেকটাই পিছিয়ে রাখা হয়েছে শিক্ষা দীক্ষা নানান দিক থেকে। কেন তাদের কথা ভাবা হয়নি, কেন তাদের উন্নতির দিকে চেষ্টা করা হয়নি, সেটা তো প্রশ্ন করবেই মানুষ। সুতরাং এই বামপন্থী যেমন জবাব দিতে হবে কেন তারা করে ওঠেনি, কেন তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে, তৃণমূলকেও সেই প্রশ্নের জবাব দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গা থেকে আমি এই জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্টের যে 10% ভোট সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতে যে এই 5 বছরে বেড়েছে, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক যেটা বিজেপি ব্যবহার করতে পারে। আমি এই জায়গা থেকে বিমলদা, আমরা দেখেছি 2016 লোকসভা ইলেকশনে পশ্চিমবঙ্গে রাজাদা যেরকম বললেন মালদা মুর্শিদাবাদের কিছু জায়গা, তেমনই আবার আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গাতে একদম মানে পরিষ্কার, মানে বাম কংগ্রেসের দিকে অনেকেই ভেবেছিল হয়তো মুসলিম ভোট কিছুটা যাবে, সেভাবে প্রভাব ফেলেনি, একদম পরিষ্কার দুভাগে ভোটটা হয়ে গেছে, একদিকে বিজেপি একদিকে তৃণমূল, এইভাবেই কিন্তু পুরো ভোটটা হয়েছে। কিন্তু এখন ভোটটা মানে মনে করা হচ্ছে যদি যায়
আদৌ কি বাম কংগ্রেস কোন রকম দাগ কাটতে পারবে মানে এই সংখ্যালঘু ভোটের দিকে? না দেখুন, একটা কথা বলি, যত সংখ্যালঘু ভোট ভাঙবে তত কিন্তু শাসক দলের অসুবিধে। কারণ শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে সংখ্যালঘু ভোটের কনসেন্ট্রেশন, যেটা পুরো ওদের দিকে চাইছে, এবং ওদের একটা আতঙ্কের জায়গা আছে। যেটা বলে উন্নয়নটা এখন একটা ক্যাচুয়ালিটি, উন্নয়ন যদি করে থাকে তাহলে আশঙ্কার কারণটা কি? উন্নয়ন যদি করে থাকে তাহলে তো এমনি চলে আসার কথা। এখন ইমাম ভাতা বা মুয়াজ্জিম ভাতাটা যদি উন্নয়ন হয় তাহলে নিশ্চয়ই উন্নয়ন, বা যদি সাইকেল দিয়ে দেওয়া উন্নয়ন হয় উন্নয়ন। কিন্তু উন্নয়ন আর একটা বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে মানুষের আর্থিক অবস্থার উন্নয়ন এবং তার যে আয় বা অন্যান্য সামাজিক ব্যবস্থার যে ইয়ারস্টিক গুলো সেগুলোতে যদি উন্নত হয় তখনই আমরা উন্নয়ন বলতে পারি। কিন্তু পশ্চিমবঙ্গে উন্নয়ন বলতে মূলত দেওয়া হয় মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে কিনা, সাইকেল দেওয়া হচ্ছে কিনা, রাস্তাটা পাকা হয়ে গেল কিনা, বা ভাতা দেওয়া হচ্ছে কিনা, জামা দেওয়া হচ্ছে কিনা, প্যান্ট দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো দিয়ে উন্নয়নকে বিচার করা হয়। যে মাপকাঠিতে উন্নয়ন বিচার করার ব্যাপারে আমার প্রশ্ন রয়েছে। যাই হোক, এখন সংখ্যালঘুদের উন্নয়ন যদি হয়ে থাকে এবং সংখ্যালঘুরা যদি মনে করে থাকে যে উন্নয়নে তারা খুশি, তাহলে সেই ভোটগুলো তৃণমূল কংগ্রেসের দিকে যেতে পারে। কিন্তু যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেই লক্ষণগুলো শাসক দলকে আতঙ্কে রাখতে পারে। আতঙ্কের কারণটা হচ্ছে যে উন্নয়নের পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি ক্রমবর্ধমান জনপ্রিয়তা, যেটা ভারতবর্ষে দেখা যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি, এর আগে আমরা রজনী কোঠারির কথায় একটা বলতাম কংগ্রেস সিস্টেম, একেবারে 50 থেকে 70-এর দশক, 80-র দশকের মাঝামাঝি পর্যন্ত যে রাজনৈতিক ব্যবস্থা, তাকে 70-এর দশকেই অবশ্য লিখেছিলেন কথাটা রজনী কোঠারি, তিনি কংগ্রেস সিস্টেম বলতেন। তো 2014 থেকে পরপর দুবার বিজেপি জিতল এবং বিষয় হয়তো জিতে গোটা ভারতবর্ষে একটা বিজেপি সিস্টেম শুরু হয়ে গেছে অলরেডি। তো এই যে বিজেপি সিস্টেমটাকে, এবং সেখানে সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছে ইত্যাদি ইত্যাদি বলে বিরোধী দলগুলো যেভাবে প্রচার করছে, ফলে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক তৈরি হয় যে সত্যি কি হিন্দুত্ববাদী দল আমাদের একটা ক্রাইসিস অফ এক্সিস্টেন্সের দিকে নিয়ে চলে যাবে। এখান থেকেই একটা অংশ কিন্তু সবসময় ভয় পায়। আবার এটাও ঠিক, রাজাদার সঙ্গে আমি 100% একমত যে সংখ্যালঘুদের শিক্ষিত অংশ, বিশেষত মহিলারা কিন্তু বিজেপিকে সমর্থন করা শুরু করেছে। কারণ ওই ইনস্ট্যান্ট তালাক বা এগুলো বন্ধ করে ভারতীয় জনতা পার্টি কিন্তু অন্তত মহিলাদের উন্নয়নের দিকে যথেষ্ট নজর দিয়েছে, এবং কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 10% চাকরিতে মুসলিম সংখ্যালঘুরা চলে এসেছে। ফলে তাদের আর্থিক অবস্থা কেন্দ্রীয় সরকারের আমলে উন্নতি হয়েছে। এমনকি গুজরাটে 8% সংখ্যালঘু চাকরি করে সরকারি চাকরিতে, যেখানে পশ্চিমবঙ্গে এখনো 5%। ফলে এই সব দিক দিয়ে দেখলে আমরা গুজরাটকে কথায় কথায় গালি দিই, সেখানে সংখ্যালঘুরা বেশি চাকরি করে পার্সেন্টেজ হিসেবে বিচার করলে। ফলে আলটিমেটলি এই গুলো কিন্তু আগামী নির্বাচনে চলে আসবে, এবং তার সঙ্গে যেটা রয়েছে মিম বা এই দলগুলো, সেটা যেটা সংখ্যালঘুদের কাছে তারা একটা যেন রক্ষাকর্তা হিসেবে নিজেদের প্রজেক্ট করছে, যে আমরাই রক্ষাকর্তা, আমরাই তোমাদের রক্ষা করব। এবং যখনই ক্রাইসিস আসে তখন মানুষ রক্ষাকর্তা খোঁজে। যখনই এই ক্রাইসিস হয়তো নেই, কিন্তু আপনার মনে হচ্ছে এটা একটা ক্রাইসিস। পশ্চিমবাংলা, ভারতে এইরকম যে ক্রাইসিস বলা হয়, আমি মনে করি না ক্রাইসিস আছে, কিন্তু তাও তো প্রজেকশন হয় একটা। বিরোধী দলগুলো বলে এটা ভয়ঙ্কর দল ইত্যাদি ইত্যাদি, ভয়ঙ্কর কিছু করে দিচ্ছে। অথচ আপনি দেখেছেন গত প্রায় 6 বছর 7 বছর হয়ে গেল, ভারতে কোথাও একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা তেমন ভাবে হয়নি। ছোটখাটো দাঙ্গা আগে হতো, এখনো হচ্ছে, সেটা নতুন কিছু ঘটেনি। বিজেপির আমলে বরং সংখ্যালঘুরা অনেক ভালো আছে গোটা ভারতবর্ষে। কিন্তু তারপরেও যে প্রজেকশনটা হয়, যেটা ভয়ঙ্কর কিছু ঘটে চলেছে, একেবারে সংখ্যালঘুদের শেষ করে দেবে ইত্যাদি ইত্যাদি, এই থেকেই কোথাও একটা আতঙ্ক তৈরি হয় বিশেষত সাধারণ সংখ্যালঘুদের মধ্যে। অন্যদিকে আপনি দেখুন, আপনি যখন ইমাম ভাতা দেবেন, মুয়াজ্জিম ভাতা দেবেন, তখন কিন্তু সংখ্যাগুরুদের মধ্যে একটা প্রশ্ন আসবে যে তাহলে আমার কি ক্রাইসিস হবে, সেইটা কতখানি পুরোহিত ভাতা দিয়ে আটকানো যাবে সেই স্রোতটাকে, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। তাহলে আগামী লোকসভা বিধানসভা নির্বাচনের প্রশ্নটা এইটা, এই যে একটা মানে কি বলবো তৈরি করা ক্রাইসিস, একটা ক্রিয়েটেড, একটা কনস্ট্রাক্টেড ক্রাইসিস তৈরি করা হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে, এবং সেটাই বাম দলগুলো কংগ্রেস বা
অন্যান্য দলগুলো, শাসক দল ওইটা করে, তৃণমূল কংগ্রেস বিজেপির বিরোধিতা করতে গিয়ে, সেটা কিন্তু আলটিমেটলি সংখ্যালঘুদের আরো বেশি করে লীগের মতো দলগুলোর দিকে ঠেলতে শুরু করেছে, তহাসের দিকে ঠেলতে শুরু করেছে। কারণ মানুষ যখন ক্রাইসিস হয় তখন সে ছাতা খোঁজে, বৃষ্টি হলে তো ছাতা খোঁজে, সেই রকম আতঙ্ক হলে মানুষ মাথার উপরে একটা বড় ছাতা খোঁজে। তো সেই ছাতার খোঁজে যদি দৌড়য় তাহলে কিন্তু এই মেইনস্ট্রিম দলগুলো হচ্ছে তারা মিমকে বেশি বেছে নেবে। কারণ সংখ্যালঘুদের মধ্যে ভোটিং বিহেভিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা হচ্ছে তারা অনেকেই, তাদের মধ্যে সবাই নিশ্চয় নয়, অনেকেই একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। হয়তো ইমাম বা বাকি কেউ যদি তাদের পরিচিতরা হয়তো একটা বিশেষ দলকে ভোট দিচ্ছে, তাহলে কিন্তু তারা মনে করে তাহলে তাকেই আমরা ভোট দেবো, আমার লিডাররা একে ভোট দিচ্ছে, বা আমার মানে কমিউনিটির যারা লিডার যাকে ভোট বলবে তাকে আমরা ভোট দেবো। এই যে ভোটিং বিহেভিয়ার, এইটা কিন্তু আলটিমেটলি শাসক দলের বিরুদ্ধে চলে যেতে পারে। কারণ সেখানে মিম বা অন্য কেউ যদি মাথা গলায় তাহলে অসুবিধা হবে। দক্ষিণ 24 পরগনায় কিন্তু তোহা সিদ্দিকীর ভাই ছেলে না ভাইপো আপনি বললেন, আব্বাস সিদ্দিকী, তার উপরে যেভাবে আক্রমণ হয়েছে, যারা আক্রমণ করেছে তারাও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু, এবং সেইটা খুব ভালো বার্তা বহন করে যায়নি। ফলে আলটিমেটলি এইটা যদি হয়, সংখ্যাগুরু ভোট তো হাত থেকে একটা বড় অংশ বেরিয়ে গেছে বিগত লোকসভা নির্বাচন, তার প্রমাণ। আর সংখ্যালঘু ভোটও যদি 5-7% বেরিয়ে চলে যায়, তাহলে শাসক দলকে একদম পথে বসে যেতে হবে পশ্চিমবঙ্গে। আমার তো মনে হয় সে সবই সম্ভাবনার ব্যাপার, আমি জানি না কি ঘটবে, এই সম্ভাবনাটা রয়েছে। আমি অরূপদার কাছে আসবো, যে অরূপদা, সবকা সাথ সবকা বিকাশ মোদী দ্বিতীয়বার ক্ষমতায় বসে এটা বলেছিলেন। তো মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে একটা, ওই যে বিমলদা বলছেন, একটা ভীতি কাজ করে। কিন্তু এই যে কোভিড সিচুয়েশনে আমরা দেখলাম, ঠিক আছে, যে মানুষের, গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকা, কৃষকদের, এইটা কতটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এফেক্ট করবে? এই ভীতিটা কিন্তু তৈরি করা, এটা ক্রিয়েটেড, এটা কনস্ট্রাক্টেড ভীতি। ওই ভীতির বাস্তব কতখানি ভিত্তি আছে আমি জানি না। দেখো বিপ্লব, আমরা যদি বিমলদা যেটা বললো অন্যান্য স্টেটের দিকে তাকাই, সেই স্টেটে বা বিশেষ করে যদি আসামের দিকেই তাকাই, আসামে তো সংখ্যালঘু ভোট স্বাভাবিকভাবেই বিজেপির দিকে গিয়েছে, না যাওয়ার কোনো কারণ নেই। তো সেখানে দাঁড়িয়ে আজকে ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দল যাদের প্রজেক্ট করছে, সেখানে বাঙালি সংখ্যালঘু মুসলমান কজন যারা সামনের সারিতে আছে, আমি যদি গ্রাম বাংলায় কানেক্ট করতে যাই, সেখানে কজন আছে যে সংখ্যালঘু মুসলমান, তাদের সঙ্গে নিয়ে আমি গ্রাম বাংলায় কানেক্ট করবো। আমার মনে হয় সেই কানেক্টের জায়গায় বিপ্লব কোনো একটা জায়গায় ঘাটতি আছে। তাদের সামনে, তাদের সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন উচ্চ মহলে কজন বাঙালি মুসলমান আছেন, আমরা বারবার করে প্রমাণ করার চেষ্টা করছি যে আমি তোমাদেরই লোক, দেখো আমি তোমার জন্য ভাবছি। কিন্তু প্রশাসনে, পুলিশে সত্যি কি তাদের সামনে নিয়ে আসা হচ্ছে? যাদের দেখে যে পার্টি মেয়ে যারা খুব ভালো কাজ করেছে, তাদের কি সামনে প্রশাসনে নিয়ে আসা বুদ্ধ হবে জগতে? তাদের কি আধুনিক শিক্ষায় শিক্ষিত না? তাদের আমাদের পিছিয়ে পড়ে থাকলেই লাভ, যে পিছিয়ে পড়ে থাকলে তো তাদের নানা রকম ভয় দেখানো যাবে, এই যে দেখো ও তোমার বিপদ, ও তোমার বিপদ, অতএব আমার কাছে থাকো। এটা যত বেশি পিছিয়ে থাকবে তত বেশি এই ভয় তাদের উপর জাকিয়ে বসা যাবে, তাদের শুধুমাত্র একটা ভোট ব্যাংক রেখে দেওয়া যাবে। সেই রাজনীতিটাই আমাদের রাজনৈতিক দলগুলো অনেক বেশি করে করেছে। তাদের তুলে আনার বদলে তাদের একটা কর্নারে ফেলে তাদের একটা ভয় আপনিক ভীতির। হ্যাঁ, আমাদের সময় একদম শেষ হয়েছে বিপ্লব। আমরা এটা দিয়েই আগামী দিনে হয়তো আরো বিস্তারিত ভাবে বলবো, আরো কিছুদিন গেলে বোঝা যাবে মিম বা আব্বাস সিদ্দিকী তারা কতটা প্রভাব ফেলবে আগামী বিধানসভা ইলেকশনে। আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।